আজ কেন জানি না নীলিমার মন ভীষণ ডাকছে। বিকালের পর থেকেই এক মহা অস্বস্তি মন প্রাণ বিষিয়ে তুলেছে। কেমন জানি অদ্ভুত রকমের শিহরণ বয়ে চলেছে মস্তিষ্কের শিরায় উপশিরায়। কোনো কাজে স্বস্তি পাচ্ছেন না, অন্যমনস্ক হয়ে থাকছেন প্রায় সময়। সনাতন দুপুরের দিকে জমিতে গেছিলেন, বিকালের পর বাড়িতে ঢুকলেন ঘেমে নিয়ে একাকার হয়ে। বারান্দার চেয়ারে বসে অনেকক্ষণ ধরে জল চাইলেন নীলিমার কাছে, কিন্তু অন্যমনস্ক নীলিমা খেয়ালই করলেন না সে কথা। সনাতন না পেরে রান্নাঘরে এসে স্ত্রীর কাঁধে হাত দিয়ে ডাকলেন। নীলিমা, কি হয়েছে তোমার? কখন থেকে তোমায় ডেকে যাচ্ছি, শুনতে পাওনি? হুম। হ্যাঁ, আমায় ডেকেছিলে? কি হয়েছে? কি লাগবে বলো। কিছু সময় স্ত্রীর দিকে তাকিয়ে সনাতন নিজেই জল ঢেলে নিলেন গ্লাসে। তারপর সেটি পান করে স্ত্রীর হাতে হাত রেখে বললেন, কি হয়েছে তোমার নীলিমা? এত অন্যমনস্ক কেন তুমি? স্বামীর কথায় গলে গেলেন নীলিমা। অস্থির চিত্তে আর কতক্ষণ চুপ করে থাকবেন তিনি? ফুপিয়ে কেঁদে উঠলেন। আমার বড্ড ভয় করছে তনু বাবা। মনটা যে বড় ডাক দিচ্ছে। আমার অনু আর তনুর জন্য বড্ড চিন্তা হচ্ছে। অনেকক্ষণ ধরে মনকে শান্ত করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে আমার মেয়ে দুটোর সামনে বিরাট বিপদ। আমি কি করব? কিভাবে বাঁচাবো মেয়ে দুটোকে? সনাতনের নিজের চোখেও জল চলে এলো স্ত্রীর কথায়। মেয়ে দুটো যে নিঃসন্দেহে তাদের স্বামী স্ত্রীর প্রাণ পাখি, একথা সর্বতোকরণে সত্য। স্ত্রীকে নিজের বক্ষে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, তাড়াতাড়ি গুছিয়ে নাও নীলিমা। আমরা এক্ষুনি বিশালাক্ষী মায়ের মন্দিরে যাব। ওখানে গিয়েই নিজের মনের মতো অশান্তি ঢেলে দিয়ে এসে সময়ের চরণে মা বিশালাক্ষী অবশ্যই প্রতিকার করবেন। চোখের জল মুছে সম্মতি জানিয়ে ব্যস্ত পায়ে হেঁটে ঘরে গেলেন নীলিমা। তারপর গুছিয়ে স্বামী স্ত্রী ছেলেটিকে সঙ্গে করে নিয়ে বেরোলেন মা বিশালাক্ষীর মন্দিরের উদ্দেশ্যে। মনে মনে পণ করলেন আজ অশ্রু নিপাত করে মায়ের চরণ ভেজাবেন, আঁচল পেতে মেয়ে দুটো সুখ শান্তি ভিক্ষে চাইবেন। সত্যি কথা বলতে আমরা যখন সিদ্ধান্তহীনতায় ভুগি, মন অশান্ত হয়, নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারি না, তখনই আমরা এমন এমন আচরণ করে ফেলি যা অস্বাভাবিক। আমাদের এই অস্বাভাবিক মনকে শান্ত করতে পরমেশ্বরের দ্বারস্থ হই, কারণ তিনিই একমাত্র ভরসা, যিনি কিনা আমাদের মনের সকল দ্বিধা দ্বন্দ্ব মিটিয়ে সঠিক পথ দেখান। আমাদের জীবনচক্রে ঘটে চলা বিপদ আপদ থেকে রক্ষাকর্তা একমাত্র তিনি, পরম দয়াময় পরমেশ্বর। কলকাতা থেকে অদূরে এক বিরাট রিসোর্ট বুক করা হয়েছে পার্টির জন্য। খোলা আকাশের নিচে ডিজে চালিয়ে ছোট বড় সকলের ডান্সের ব্যবস্থা করা হয়েছে। পাশেই বিরাট রেস্টুরেন্ট, সেখানে হয়েছে রকমারি পদের খাবারের অ্যারেঞ্জমেন্ট। রেস্টুরেন্টটি 4 তলা বিল্ডিং। এই বিল্ডিংগুলোর পুরোটাই লজ সিস্টেম করা, গেস্টদের জন্য রুম বুক করা। শহরের কিচির মিচির থেকে দূরে নিরালা পরিবেশে এই পার্টি পীযূষেরই আইডিয়া। টপ ফ্লোরে বারের ব্যবস্থা করা হয়েছে। অনেক বিদেশি ক্লায়েন্ট আছে যারা সুরাপানে অভ্যস্ত। এছাড়াও বন্ধু বান্ধব কলিগ সুরাপানকে হাই স্ট্যাটাসের অন্তর্গত মনে করেন। যাই হোক, নিচে কলিগদের ফ্যামিলি ডিজে গানে এনজয় করবে, আর যারা সুরা পান করে নাচানাচি করতে চায় তাদের ব্যবস্থা টপ ফ্লোরে। এখানে শুভ্র, চন্দনা, মেঘনা আর অনুকে নিয়ে এসেছে। অনু পীযূষের ভয়ে আসতে চায়নি, কিন্তু সরোজিনী জোর করে পাঠিয়েছে অনুকে। 1 নাইট স্টে করতে হবে, তাই রুমগুলো মোটামুটি সবার মধ্যে ভাগ করে দেওয়া। সেই অনুযায়ী মেঘনা আর অনু এক রুমে আছে। তারা দুপুরের পরপর এসে পৌঁছিয়েছে এখানে। শুভ্র, মেঘনা, চন্দনা পার্টি নিয়ে মারাত্মক এক্সাইটেড, কিন্তু অনুর জীবনে এটা প্রথম। গ্রামে থাকতে গ্রামীণ বিয়েগুলো ছাড়া জীবনেও এমন পার্টি টাইপস কিছু না দেখেছে না শুনেছে। ভয়ে আর অস্বস্তিতে অনুর অবস্থা বেহাল। তার উপর যখন শুনেছে ড্রেস কোডের ব্যাপারে, তখন থেকেই মাথায় হাত উঠেছে তার। ড্রেস কোড হলো মেয়েদের লাল আর ছেলেদের কালো। এসব শুনে তখন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে একটি কথা, এটা আবার কোন ধরনের পার্টি? এখানে আবার ড্রেস সম্পর্কেও বলা থাকে? আজব কাণ্ড কারখানা। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই পার্টি শুরু হয়ে গেছে। লাউড মিউজিকে চারিদিকে মুখরিত হচ্ছে। অন্ধকারের বুক ছিঁড়ে রকমারি আলোর ঝলকানিতে চারিদিক দীপ্তিমান। মেঘনা ওয়াশরুম থেকে যখন তার রেড ড্রেসটি পরে বার হলো, এক পলকে একরাশ লজ্জারা ঘিরে ধরল অনুকে।
কারণ এই মুহূর্তে পুরো ব্যাকলেস একটি গাউন পরে দাঁড়িয়ে আছে মেঘনা। লম্বা বিরাট পা পর্যন্ত ঢাকা গাউনের বাম পা বরাবর একদম থাই পর্যন্ত ছেঁড়া, সেখান থেকে উন্মুক্ত ফর্সা পাটি জলজল করছে। মেঘনা তার রিবন্ডিং করা সোজা সিল্কি চুলগুলো সারা পিঠের উপর ছড়িয়ে দিয়ে ডিপ রেড কালারের লিপস্টিক দিয়ে ঠোঁট দুটিকে রাঙিয়ে আকর্ষণীয় করে তুলল। এরপর যাবতীয় মেকআপ দিয়ে নিজেকে সম্পূর্ণ 180 ডিগ্রি চেঞ্জ করে ফেলল। মানে যে কেউ দেখলে নিঃসন্দেহে তার রূপের মোহে ডুবতে বাধ্য। তারপর রেড কালারের হাই হিল পরে হাতে একটা রেড পার্স নিয়ে বেরিয়ে পড়ল পার্টির উদ্দেশ্যে। অনুর দিকে একবারও ফিরে তাকালো না। এদিকে অনু পড়েছে মহা জ্বালায়। কি পড়বে ভাবতে ভাবতে নিচের লাগেজের চেনটা খুলতেই বেরিয়ে এলো একটি প্যাকেটটা নিয়ে খুলতেই বেরিয়ে এলো একটি লাল রঙের কাঞ্চি ভরম শাড়ি, ওর সাথে ম্যাচিং রেড আর গোল্ডেন মেশানো ব্লাউজ, আর সাথে একটা চিরকুট যাতে লেখা, এটা আমার তরফ থেকে আমার মেয়েকে দেওয়া একটা ছোট্ট গিফট। তোর বড় মায়ের অনেক শখ ছিল জানিস তো মা, যখন তার নিজের মেয়ে হবে তখন নিজের শাড়ির কালেকশনের সবচাইতে বেস্ট শাড়িগুলো তাকেই পরাবে। কিন্তু আফসোস সে আশা কোনোদিনও আর পূরণ হয়নি। কিন্তু তোকে পেয়ে আমার মেয়ের শখ মিটেছে। সেই জন্যেই নিজের মেয়েকে নিজের কালেকশনের বেস্ট শাড়িটা গিফট হিসেবে দিলাম। আমি চাই আজ পার্টিতে তুই এটা পর। কিরে পরবি তো? জানি পরবি। সাথে ম্যাচিং অর্নামেন্টস পাঠিয়েছি, ব্যাগ খুলে দেখিস। আর হ্যাঁ, সাজার পরে মনে করে একটা ছবি তুলে পাঠাস আমাকে। এক গাদা আদর। পার্টি চলছে জোর কদমে। নিচে সফট ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে, তবে হুইস্কি, শ্যাম্পেন, বিয়ার এগুলোরও ব্যবস্থা করা রয়েছে এখানে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে। এগুলো তাদেরকেই সার্ভ করা হচ্ছে যারা চাইছে। চিত্রা রেড কালারের বোল্ড একটা শর্ট ড্রেস পরে পার্টিতে প্রবেশ করলো। ড্রেসটা পুরোপুরি অফ নেক, ফর্সা পা দুটো যেন পুরো যুবক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্যেই অমনভাবে উন্মুক্ত করে রাখা। এদিকে কাঁধবিহীন ড্রেস হওয়ায় বক্ষ ভাঁজ আর তার সুরল গরম দৃশ্যমান। এক কথায় বলতে গেলে সুপার বোল্ড সৌন্দর্য নিয়ে হাজির হয়েছে পার্টিতে। এদিকে সমস্ত পার্টির যুবক থেকে তরুণ প্রত্যেকের নজর চিত্রার দিকে আবদ্ধ। চিত্রার প্রত্যেকটি অঙ্গভঙ্গি কামুকতা দিয়ে মোড়া, কিন্তু চিত্রার একটাই উদ্দেশ্য, এই মুহূর্তে পীযূষকে নিজের দিকে আকর্ষিত করা। এদিকে রাত্রি তখন গভীর। শপিং মল বন্ধ হয়ে গিয়েছে। শপিং মলের বাইরে গেটের পাশে বসে হাপুস নয়নে কাঁদছে এক রমণী। সে জানে না এখন এই মুহূর্তে কি করবে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছুটি মনে আসছে না সে কোথা থেকে এসেছে। তবে এই মুহূর্তে মনে পড়ছে তার মেয়েটি তার হাতেই ছিল, কিন্তু কোথায় গেল সে? মেয়েটি কি সাথে ছিল নাকি ছিল না তাও মনে করতে পারছে না। হাতে মোবাইল ফোনও নেই যে তা দিয়ে কারোর সাথে যোগাযোগ করবে। শপিং মলের গার্ড রমণীর কান্না দেখে এগিয়ে এলো তার কাছে। কাঁধে হাত দিতেই চমকে পিছনে তাকালো মেয়েটি। কান্নার ধমকে চোখ, গাল, নাক ফুলে লাল হয়ে আছে। অমন অসহায় মেয়েটিকে দেখে মায়া হলো গার্ডের। বয়স্ক মানুষটি পেটের দায়ে শপিং মলের বাইরে গেটে চৌকিদারি করে। রাত তখন 12টার ঘর ছুঁই ছুঁই। মাথায় হাত দিয়ে প্রশ্ন করেন, তুমি কে মা? দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। এখানে এভাবে বসে কাঁদছো কেন? তনু কোনো রকমে উত্তর দেয় সে হারিয়ে গেছে। তখন গার্ডটি তার সেলফোন এগিয়ে দিয়ে বলে পরিচিত নাম্বারে কল করতে। এতক্ষণে হুঁশ ফিরে তনুর। মাথায় প্রেসার দিয়ে বহু কষ্টে রুদ্রের নম্বরটি স্মরণে আনে। ডায়াল করতেই প্রথমবার রিং হয়ে হয়ে কেটে যায়। পর মুহূর্তে আবার ডায়াল করে, তখন রিসিভ হয় ওপাশ থেকে। রুদ্রের ভয়ার্থ কণ্ঠ কানে যেতেই সম্বিত ফিরে পায় তনু। রুদ্র বারবার করে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে, কিন্তু উত্তর দিতে পারে না। রুদ্র ব্যস্ত কণ্ঠে ফোনের মালিককে ফোনটা দিতে বলে। গার্ড রুদ্রকে তৎক্ষণাৎ তনুর ঠিকানা জানায়। রুদ্র 10 মিনিটে পৌঁছয় স্টার শপিং মল। বিধ্বস্ত তনুকে উদ্ধার করে, তারপর প্রশ্ন করে, পাখি কোথায়? তুমি এখানে কিভাবে এলে? তনু ভয়ের চোটে উত্তর দিতে যেন ভুলে গেছে। কি বলবে সে এখন? এমনিতেই হাই ডোজের ড্রাগসের প্রভাবে মস্তিষ্ক বর্তমানে স্মৃতিশূন্য। সেখানে এত প্রশ্নের উত্তর তার মস্তিষ্কে নেই। রুদ্রের করা একের পর এক প্রশ্নে মস্তিষ্কে চাপ দিতে না পেরে সেখানেই জ্ঞান হারায় তনু।
গার্ড আর রুদ্র তনুকে ওভাবে ঢলে মাটিতে পড়তে দেখেই চাপটে ধরে কলে ব্যস্ত ভঙ্গিতে গাড়িতে তোলে। তারপর কাল বিলম্ব না করে ছোটে হসপিটালের উদ্দেশ্যে। যাওয়ার সময় গার্ডকে পাখির সম্পর্কে কিছু প্রশ্ন করে, কিন্তু কোনো রকম আশানুরূপ উত্তর পায় না। কালো রঙের পাঞ্জাবি পরিহিত পুরুষটির নজর এই মুহূর্তে লাল শাড়ি পরিহিতা বিধ্বংসী নারীতেই আবদ্ধ। বারংবার হাত দিয়ে পিঠের ধারের শাড়ির পার টেনে অনাবৃত দেহাংশকে ঢাকার প্রচেষ্টা, এলোমেলো কুচিগুলোকে বারংবার ঠিক করার প্রচেষ্টা, আর উৎসুক নয়নে ভ্রুযুগল কুচকে এদিক ওদিক তাকানো, এই সকল কাজ অতি মনোযোগে পাঞ্জাবি পরিহিত পুরুষটি দেখে তার নয়ন চোরাচ্ছে। হাতের সোনালি আর লাল মিশেলে পাথরের ছুরিগুলো যখন রেনি ঝিনির তালে বেজে উঠছে, পুরুষটির হৃদয় মাঝে প্রেমের জোয়ার উর্মি তরঙ্গে ঠেলে উঠছে যেন। হ্যাঁ, সে বিধ্বংসী রমণী, আর কেউ নয় আমাদের অনু। শাড়ি পরা এবং সামলানোর অভ্যেস বরাবরই তার আয়ত্তে। গ্রামের মেয়ে হওয়ার সুবাদে স্কুলের 4টি বছর তাকে শাড়ি পরে স্কুলে যেতে হয়েছে। গ্রামীণ স্কুলগুলোতে শহরের মতো শর্ট স্কার্ট পরার নিয়ম নেই। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শাড়ি অনিবার্য। এক প্রকার বলা চলে সামাজিক সাংস্কৃতিক নিয়মাবলী বিদ্যালয়ের গণ্ডি থেকেই মেয়েদেরকে শিক্ষা দান করা হয়ে থাকে। সরোজিনীর আবদার মেনে লাল কাঞ্চিভারম শাড়িটি অনু তার অঙ্গে জড়িয়েছে। চওড়া সোনালি পাড়ের কালচি লাল শাড়িটি অনুর হলুদ আভ কমলা অঙ্গে এক অনাবিল সৌন্দর্য সৃষ্টি করেছে। গলায় হালকা একটা চড়োয়া সেট, কানে লাল পাথরের ঝুমকো, চোখে টানা লাইনার, আর ভ্রু যুগলের মাঝখানে চেরি রেড কালারের বিন্দি। ওষ্ঠযুগল রাঙানো কালচি রেড কালারের ম্যাট লিপস্টিক এ স্বর্গের অপ্সরা ব্যতীত অন্য কিছু মনে হচ্ছে না। কোমর ছাড়ানো হালকা লালচে বাদামি চুলগুলো আলতো হাতে খোপা করা, তার উপর শোভা পাচ্ছে এক থোকা জুঁই ফুল। কাটা লম্বা চুলগুলো চোখের দুপাশ থেকে নেমে গলার কাছে উঠছে। এই মুহূর্তে এই সর্বনাশী বিধ্বংসী নারীকে দেখলে কেউ বলবে না সে অষ্টাদশী বাচ্চা মেয়ে। পরিপূর্ণ যৌবনে আবৃত কায়াটির শাড়ির সংস্পর্শে যেন দ্বিগুণ থেকে চতুর্গুণ সৌন্দর্য লাভ করেছে। পীযুষ তার বুকের বাপাশে হাত রেখে মনে মনে বলে উঠল, এইভাবে আমার সর্বনাশ না করলেও পারতে। আমাকে পাগল করার শাস্তি অবশ্যই পেতে হবে তোমাকে। আমার ভালোবাসা দহনে পুড়িয়ে তুমি কি ভাবছো পার পেয়ে যাবে? কখনো না। এই পীযুষের হাত থেকে তোমার মুক্তি নেই। তোমাকেও পোড়াবো, তিলে তিলে শেষ করে দিব তোমাকে। ভালোবাসার দহনে পাগল হয়ে যাবে তুমি। তৃষ্ণার্থ চাতকের ন্যায় বুকে ঝাঁপিয়ে পড়বে ভালোবাসার তৃষ্ণা মেটাতে। কিছু যুবকের লোলুপ তৃষ্ণার্ত দৃষ্টি পড়ল অনুর উপর। অতপর যা দেখে আড়াল থেকে বের হয়ে এসে খপ করে অনুর হাত টেনে ধরল পীযুষ। বাঁকা নজর দিয়ে তাকিয়ে বলল, কি পড়েছো এটা? কেন, আপনি শাড়ি চেনেন না? এইখানে কি কারো বিয়ে হচ্ছে নাকি? কেন, শাড়ি পরা কি বারণ নাকি? শুনেছিলাম ড্রেস কোড নাকি রেড, তাই বলি রেড শাড়িও কি পরা যাবে না? কোনো কথা না বলে অনুর হাত ধরে হির হির করে টানতে টানতে পীযুষ নিয়ে এলো একদম গার্ডেন এরিয়ায়, যেখানে ডিজে গানের সঙ্গে তাল মিলিয়ে সর্বসাধারণ ডান্সে মত্ত। সেখানে যাওয়া মাত্রই লজ্জায় হাঁসফাঁসানি উঠে গেল অনুর, কারণ ও ছাড়া কেউই এখানে শাড়ি পরেনি। সবারই শরীরে আধুনিক ড্রেস, তবে বেশিরভাগ মেয়েরাই মার্জিত পোশাকে। তবে কিছু মেয়েদের পোশাকে অভদ্রতাই বেশি। পীযুষ অনুর হাত টেনে ধরে নিয়ে এসে গ্রাউন্ডে সাজানো এক টেবিলের কাছে এসে চেয়ারে বসালো। নিজের হাতে দুটো জুসের গ্লাস নিয়ে একটা অনুকে দিল, অপরটি নিজে খেতে লাগলো। এদিকে অনুর প্রতি পীযুষের টেক কেয়ার দেখে মেজাজটা রাগে খিচে উঠল চিত্রার। অনু জুসের গ্লাসে চুমুক দিচ্ছে আর সামনে তাকিয়ে দেখছে একে একে সবাইকে নজরে এলো। মেঘনা কামুক ভঙ্গি দিয়ে হাত নেড়ে কিছু যুবকের সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। শুভ্রতা আর চন্দনা একে অপরকে জড়িয়ে ডান্স করতে ব্যস্ত। সামনে তাকিয়ে দেখলো পীযুষ গায়েব। এই মুহূর্তে নিজেকে এলিয়েন মনে হচ্ছে তার। ধুর, কেন যে আসতে গেল এখানে? ভাবতে ভাবতেই দেখলো তার সামনে চেয়ারে হাফ ড্রেস পরে একটা সুন্দরী মেয়ে এসে বসলো। মুখশ্রীর দিকে ভালো করে নজর দিতেই মনে হলো মেয়েটি খুব চেনা। সারা শরীরে নজর বোলাতেই ঘৃণায় পাক দিয়ে উঠল গায়ের ভেতর।
এটি কোনো ড্রেস হলো? ওপর ফাঁকা নিচে ফাঁকা, শুধু মাঝখানটুকু লাল কাপড়ে মোড়ানো। এদিকে মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই এম চিত্রা, চিত্রাঙ্গদা সিনহা, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। ফ্যালফ্যাল করে চেয়ে রইল অনু চিত্রার মুখপানে। তারপর ধীরে সুস্থে নিচের ডান হাতটা বার করে চিত্রার সাথে করমর্দন করে বলল, হ্যালো, আই এম অনুশ্রী মণ্ডল। আই এম স্টুডেন্ট, বিএ ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্স। চিত্রা ঝট করে অনুর ডান হাতটা শক্ত করে চেপে ধরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই যোগ্যতা নিয়ে তুমি দ্য পীযূষ দাশগুপ্তকে পটাতে এসেছো? মানে? চোখে মুখে রাগের আভা ফুটিয়ে চিত্রা তনুর হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, ইউ নো হোয়াট, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? এই যে রেড কালারের শাড়ি, চুড়ি, গহনা, মাথায় ফুলের গাজরা, এসব পরে ভেবেছো পীযূষকে নিজের দিকে আকর্ষিত করবে? নো ওয়ে বেবস, তোমাকে দুদিন ইউজ করে ডাস্টবিনে ফেলে দেবে পীযূষ। কারণ কি জানো? বিকজ আই অ্যাম হিজ গার্লফ্রেন্ড, অনলি ওয়ান গার্লফ্রেন্ড। কথাগুলোর মানেই অনু যে বোঝেনি তা কিন্তু নয়, সে পুরোটাই বুঝেছে। তবে কেন এই কথাগুলি এই মেয়েটি তাকে শোনাচ্ছে তা বুঝে উঠতে পারছে না। পীযূষের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক একেবারেই নেই। তাছাড়া ব্যক্তিগত দিক থেকে সে পীযূষকে একেবারেই পছন্দ করে না। তাহলে এই কথাগুলো তাকে শোনানোর মানেটা কি? অনুর অমন প্রশ্নবোধক চাহনি দেখে আবার তাচ্ছিল্যের একটা হাসি দিল চিত্রা। By the way, what's your qualification now? Honors first year, right? I'm an engineer. Have you any idea different between us? So stay away from Piyush. Do you get that? Whatever I say? শেষোক্ত কথাটি বেশ চিল্লিয়ে বলে উঠল চিত্রা। এসব কথা শুনে অনুর মধ্যে ক্রোধ জন্ম নিল। অপমানের চোখ মুখ লাল হয়ে উঠল অনুর। সত্যি কথা বলতে অতি আদরের হওয়া সত্ত্বেও প্রচণ্ড প্রতিবাদী সে। শুধু শুধু এত কথা শোনার মেয়ে সে নয়। আদরে আধো আধো বলি ফোটা মেয়েটি মুহূর্তেই যেন এক বিশাল নারী সত্তায় পরিণত হলো। এক ঝটকা মেরে চিত্রার হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে উঠল, Oh, hello, Miss Girlfriend. Whatever you are, I have no interest about you and your so-called boyfriend, Piyush. How dare you to touch my body? And don't you dare to touch me like this. And whatever you say, stay away from Piyush. Absolutely no, never ever. You stay away from Piyush. Got it? বলেই হনহন করে এগিয়ে গেল সামনের দিকে। তখনও রাগে ফুসফুস করছে অনু। চিত্রার কাছ থেকে খানিকটা দূরে সরে এসে ভাবতে লাগলো সে এতক্ষণ কি জবাব দিল চিত্রাকে। যখন সব কথা তার মস্তিষ্কে ঢুকলো, মাথায় হাত উঠে গেল সাথে সাথে। সে যে মাথা গরম করে উল্টো পাল্টা কথা বলেছে এই মুহূর্তে তার বোধগম্য হলো। কিন্তু কি আর করার, যা হবার তা তো হয়েই গেছে। হাসপাতালে তনুকে ভর্তি করিয়ে সবেমাত্র থানার উদ্দেশ্যে বেরিয়েছে রুদ্র। ঠিক তখনই আবার একটা অন্য নাম্বারে ফোন আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। হ্যালো, মে আই স্পিক টু মিস্টার রুদ্রনীল সেনগুপ্ত? আই এম রুদ্রনীল সেনগুপ্ত। উইল ইউ কাম টু ব্লু হ্যাভেন নার্সিং হোম? নার্সিংহোমে যাওয়ার কথা শুনে ভয় পেল রুদ্র। জানতে চাইল, হু আর ইউ? I am Inspector Aziz Khan, Delhi Police Crime Branch. Please, Mr. Sengupta, come soon. হসপিটালের সাদা বিছানার রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে তানিয়া। রুদ্রের কোলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাখি। মাথায় গুরুতর আঘাত, ডান হাতটি ছুরির আঘাতে আহত। সাদা ব্যান্ডেজের ওপর লাল রক্তের দাগ ভেসে উঠেছে। এই মুহূর্তে ঘুমের ইনজেকশনে ঘুমিয়ে আছে সে। আর রুদ্র কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ঘুমন্ত পাখিকে কোলে নিয়ে বসে আছে বেডের পাশে থাকা সোফায়। ইন্সপেক্টর আজিজ খান তার পাশে বসে। দুজনারই অপেক্ষা তানিয়ার ঘুম ভাঙার। দিবাকর তার প্রখর তেজ দিয়ে জ্বালিয়ে দিচ্ছে ধরিত্রীর বায়ুমণ্ডল। তার আজ কেন এত মেজাজ বোঝা দেয়। হাসপাতালের শুভ্র চাদরে স্টিলের বেডের উপর শুয়ে নার্সদের হাত থেকে সেবা নিতে ব্যস্ত
তানিয়া। ইন্সপেক্টর আজিজ খান তার বয়ান লিপিবদ্ধ করার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। এদিকে ঘুমন্ত পাখিকে কোলে নিয়ে উৎকণ্ঠায় পাগল প্রায় রুদ্র। মনের মধ্যে প্রশ্ন জেগে বসেছে, কোথায় পেল পাখিকে সে? আর এমন ক্ষত বিক্ষতই বা হলো কিভাবে? নার্স তানিয়াকে পর্যাপ্ত ট্রিটমেন্ট দেওয়ার পর আজিজ খান টুল টেনে বসলেন তানিয়ার সামনে। হিন্দিতে প্রশ্ন করলেন, আপনার সাথে যে ঘটনা ঘটেছে তা বিস্তারে জানলে আমাদের ইনভেস্টিগেশনের সুবিধা হতো। আমার নাম তানিয়া সেন, আমি নয়দাতে থাকি। অ্যাকচুয়ালি আমি আমার এক ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছিলাম। স্টার শপিং মলের উল্টো দিকে যে ক্যাফে আছে সেখানে আমার ফ্রেন্ডের আসার কথা ছিল। সো আমি রাইট টাইম সেখানে উপস্থিত হই। ওলা থেকে নেমে ক্যাফেতে যাওয়ার পথে একটা বোরকাওয়ালির সাথে আমার ধাক্কা লাগে। পেছন ফিরে তাকাতেই দেখি ওর কোলে পাখি। প্রথমে কিছুটা অবাক লাগলো, পাখি এখানে কিভাবে? তারপর মনে পড়লো রুদ্রতা তো এখানেই। কিন্তু বোরখাওয়ালিকে দেখে আমার বাচ্চা চোর মনে হলো। ওই মহিলাটাকে আটকাতে গেলে আমাকে সজোরে ধাক্কা মারে। আমি রাস্তার মাঝখানে পড়ে আমার কপালে আঘাত লাগে। তারপর ওই মহিলা পাখিকে নিয়ে দৌড়ানোর চেষ্টা করতেই আমি আবার গিয়ে ঝাঁপিয়ে পড়ি ওই মহিলার ওপর। সেই সময় ওই মহিলা বাঁচতে পাখিকে ছেড়ে দিয়ে হঠাৎ একটা ছুরি বের করে আমার হাতে চালিয়ে দেয়। তারপর পাখিকে ছেড়ে পালিয়ে যায়। তারপর ওখানকার কিছু স্থানীয় লোক আমাকে হসপিটালে নিয়ে আসে। আর আপনাদেরকে জানাই, আপনারা চাইলে ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করে নিতে পারেন। পাখি কি একা ছিল? মানে তুমি তনুকে আশেপাশে দেখোনি? না তো, যদি তনুশ্রী থাকবে তাহলে ওই বাচ্চা চোর বোরখালি পাখিকে কি করে পেল? তনুশ্রীর সামনে দিয়ে তো আর নিশ্চয়ই চুরি করেনি। রাগে কপালের রগ ফুলে উঠল রুদ্রের। ইন্সপেক্টর আজিজ খান তানিয়াকে রেস্ট নিতে বলে রুদ্রকে নিয়ে বেরিয়ে পড়লেন থানার উদ্দেশ্যে। সকাল সকাল রুদ্র নিজের অ্যাপার্টমেন্টে এসে মিসেস শর্মাকে তাড়াতাড়ি ফোন করলো। মিসেস শর্মা আসতেই পাখিকে তার দায়িত্বে দিয়ে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। চিন্তায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে রুদ্রের। নিজের পেট চাপটে ধরে বিছানায় বসে বসে আপন মনে গালি দিয়ে অনু বলল, পার্টি ছেড়ে আসবি তো আয়, দুটো খেয়ে আসতে পারতি। তাহলে তো এভাবে খিদের জ্বালায় মরতে হতো না। ধুর, এখন খাবার কোথায় পাই? বলেই আবার পেট চেপে ধরল। আসলে তখন চিত্রার সাথে ঝগড়া করে রাগ করে উঠে চলে গেছিল এক সাইডে। কিছুক্ষণ আগের ঘটনা মনে আউড়ে জিভ কাটল অনু। বিড়বিড় করে বলল, হাই হাই, এসব আমি কি বলে আসলাম? ওই হাফ নেকেড মহিলা এখন যদি আমায় পায় একদম আস্ত গিলে খাবে। অনুরে, বাঁচতে চাইলে এক্ষুনি কেটে পড়। ভেবে যখন সামনে এগোবে তখনই পীযূষ এসে দাঁড়ালো সামনে। হঠাৎ পীযূষকে সামনে দাঁড়াতে দেখে চিত্রার কথাগুলো মনে পড়ে গেল। রাগ জেগে বসলো মাথায়, একদমে বলে উঠল, আপনার গার্লফ্রেন্ডকে সাবধান করে দেবেন, ফার্দার যেন আমার সাথে লাগতে না আসে। আর হ্যাঁ, ওনাকে স্পষ্ট করে বলে দেবেন আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে? যত সব ফালতু। পুরো হাতটাই চেপে ধরলো শেষ পর্যন্ত। অসভ্য মহিলা। ইস, ভীষণ ব্যথা করছে। বলেই ডান হাতটা ছাড়তে ছাড়তে হন হন করে হেঁটে চলে আসে নিচের রুমে। বর্তমানে ঘড়িতে তাকিয়ে দেখে রাত 12:45 বাজে। সেই কখন দুপুরে খেয়ে বেরিয়েছিল অনু। সন্ধ্যার দিকে শুধুমাত্র এক গ্লাস জুস খেয়েছে মাত্র। তারপর ওই চিত্রার উপর রাগ করে নিজের রুমে চলে এলো। গায়ে ড্রেস চেঞ্জ করে সব সাজ খুলে একটা 3 পিস পরে বসে রইল ঘুম মেরে। আর এখন এত রাতে পেট মুচড়ে উঠছে খিদেই। বারবার গুড়গুড় করে ডাকছে। পেটে হাত দিয়ে এবার প্রায় কেঁদেই ফেলবে অনু। নাও খাবার না খেলে আর পারা যাবে না। হঠাৎ ভয় পেল, এভাবে না খেয়ে থাকলে যদি সকালবেলা পর্যন্ত মরে যায় তখন কি হবে? ওর না হওয়া বাচ্চারা একদম অনাথ হয়ে যাবে। না না, এভাবে ওর অনাগত বাচ্চাদের অনাথ করার কোনো মানেই হয় না। এসব ভেবে রুমের দরজা খুলে বেরিয়ে পড়ল খাবার খাওয়ার উদ্দেশ্যে। রুম থেকে বেরোতেই গা ছমছম করে উঠল অনুর। পুরো করিডর জুড়ে জনমানব শূন্য। নিচের ডিজে বন্ধ হয়েছে, তবে টপ ফ্লোরে পার্টির আওয়াজ এখনো আসছে কানে। মৃদু আলোর বৈদ্যুতিক বাতিগুলো টিমটিম করে আলো ছড়াচ্ছে। কিছু কিছু বাতি তো আবার চলছে আর নিভছে।
গা শিউরে উঠল ভয়ে। কি আর করার, পেটের জ্বালা বড় জ্বালা। নেহাত পেটের তাই ছিল তাই অনু এইরকম ভুতুরে পরিবেশে বাইরে বেরোতে রাজি হয়েছে। গ্রামে থাকতে শুনতো ভূত নাকি মাঝরাতে এরকম বড় বড় দালান কোঠা বাড়িতে হানা দেয়। যদিও চারিপাশে লোকজন আছে, তবুও এই মুহূর্তে জনমানবহীন তৃতীয় তলার করিডোর ধরে হাঁটতে পা কাঁপছে অনুর। নিজের দুই হাতে ওড়নার শেষাংশ চেপে ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল অনু। কিছু দূর এগোতেই কান্নার শব্দ ভেসে এলো কানে। মনে মনে নাম নাম চপতে লাগলো এক নাগারে। এরপর ধীরে ধীরে কান্নার শব্দ অনুসরণ করে এসে দাঁড়ালো একটা রুমের সামনে। হালকা ভেজানো রুমের দরজাটি, ভেতর থেকে একটা মেয়ের করুণ কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসছে। কিছুটা সাহস জুগিয়ে হালকা চোখে রুমের ভিতরে উঁকি মারতেই দেখতে পেল পীযূষের সামনে হাত জোর করে ফ্লোরে বসে আছে চিত্রা, আর মাঝে মাঝেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এর মাঝেই গম্ভীর তীক্ষ্ণ গলার স্বরে কেঁপে উঠল অনুর অন্তর আত্মা। কি হলো বলো? তুমি আমার গার্লফ্রেন্ড ঠিক কবে থেকে? আর কে বানিয়েছে তোমায় আমার গার্লফ্রেন্ড? টেল মি ড্যাম ইট। আমায় মাফ করে দাও পীযূষ, সেদিন আমি তোমায় ছেড়ে চলে গেছিলাম, ভুল করেছি আমি বুঝতে পারছি ওটা আমার মোহ ছিল। নিজের ভুল বুঝতে পেরে আমি তোমার কাছে ফিরে এসেছি পীযূষ। আই লাভ ইউ পীযূষ, ভীষণ ভালোবাসি তোমায়, প্লিজ ক্ষমা করে দাও না। তোমার প্রতি আমার কোনো রাগ বা ঘৃণা কিছুই নেই চিত্রা। ওটা তোমার লাইফে ছিল, তোমার ডিসিশন ছিল আমাকে ছেড়ে যাবার। বাট এই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করলেও আমার লাইফে কোনো জায়গা তোমায় দেবো না, কারণ তুমি যে জায়গাটা অনেক আগেই হারিয়ে ফেলেছো। আমার দিকে তাকাও পীযূষ, আমার চোখে একবার তাকিয়ে দেখো, তোমার জন্য এক সমুদ্র ভালোবাসা দেখতে পাবে। আর কতবার বলবো আমি ভুল করে ফেলেছি, আর এমন হবে না। তোমার মনে কি আমার জন্য এক ফোঁটাও ভালোবাসা নেই? ভালোবাসা থাকার কথা আছে কি? যদি তাই হবে তাহলে তুমি সেদিন কেন বলেছিলে যে একটা মেয়ের অমন দু চারটে বয়ফ্রেন্ড থাকা কোনো ব্যাপার না? তাহলে সেই হিসেবে আমিও নিশ্চয়ই কোনো অন্যায় করিনি। পীযূষ এবার জোরে জোরে হাসতে লাগলো। তারপর হাসতে হাসতে বেডের উপর বসে পড়ল। ঠোঁট কামড়ে আর চোখে চিত্রার দিকে তাকিয়ে বলল, সেটা আমি এখনো মনে করি, বাট আমার একটা রুলস আছে জানো তো। আমি নিজে যেমন ফ্রেশ কলঙ্কহীন, আমি আমার জন্য গার্লফ্রেন্ড হলো আর জীবন সঙ্গিনী বলো বাছাই করব এমন কাউকে যে নিজেও ফ্রেশ এবং কলঙ্কহীন, যাকে বলে পিওর ভার্জিন। তুমিও কি পিওর ভার্জিন? বিগত 4 বছর ঠিক কতবার কত দফায় তুমি তোমার ভার্জিনিটি নষ্ট করেছো, খেয়াল আছে তোমার? তাই এই দিকের মাপকাঠির বিচারে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার একেবারেই যোগ্য না। আর তাছাড়া কোনো ব্যভিচারিণীকে পুনরায় জীবনে আনার মতো বোকা কাজ অন্তত এই পীযূষ করবে না। নাও গেট লস্ট ফ্রম মাই রুম। বলেই এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে চিত্রাকে ঘর থেকে বের করে দিল পীযূষ। আর এদিকে চিত্রাকে বের করতে দেখে অনু খিচে দৌড় দিয়ে নিজের রুমে চলে এলো। দরজা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো বুকে হাত দিয়ে। অমন একটা সিনেম্যাটিক সিনও দেখবে ভাবতে পারেনি। ঘটে যাওয়া ঘটনার কথা ভাবতে গিয়ে খিদের কথা বেমালুম ভুলে গেল। কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ল। তারপর চিন্তা করতে করতে সারা রাত নির্ঘুম কাটল অনুর। পুলিশ স্টেশন থেকে সিসিটিভি ফুটেজে সমস্ত ঘটনা নিজের চোখে দেখে রাগে ফুঁসতে লাগলো রুদ্র। তারপর দ্রুত ড্রাইভ করে চলে এলো হাসপাতাল। ততক্ষণে তনু অনেকটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। ডক্টরের সাথে কথা না বলে এক প্রকার জবরদস্তি ডিসচার্জ করিয়ে নিয়ে এলো অ্যাপার্টমেন্টে। তারপর ছুঁড়ে ফেললো রুমের ফ্লোরে। কিছু বুঝতেই পারলো না কি হলো তার সাথে। রুদ্রের এমন রাগ জীবনে প্রথমবার দেখল তনু। রুমের বাইরে এসে দরজায় লক করে জোরে জোরে ডাকতে লাগলো সুজাতাকে। সুজাতা ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালো। রক্তচক্ষু নিয়ে সুজাতাকে প্রশ্ন করলো, তোমার ম্যাডাম স্টার শপিং মল পর্যন্ত পৌঁছালো কিভাবে? ও তো দিল্লির কিছুই চেনে না। আর ও যখন শপিং মলে ছিল তুমি কোথায় ছিলে? একদম সত্যি কথা বলবে, নয়তো পুলিশে ধরিয়ে দেবো। আমায় মাফ করে দিন স্যার, আমি সাধারণ একজন কাজের মহিলা। এত কিছু খবর রাখা আমার কাজ নয়। ম্যাডাম তো প্রায় দিনই বাইরে যান, মাঝে মাঝে পাখি বেবিকে আমার কাছে রেখে যান। কিন্তু কাল একটা দরকারি কাজে আমি ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়েছিলাম। 4টের পর আমি বেরিয়ে যাই। তারপর আমি আর কিছু জানি না স্যার।
সত্যি বলছি, আমার মায়ের কসম। রাগে মাথা চেপে ধরল রুদ্র। হাতের কাছে যা পেল আছড়ে ভাঙতে লাগলো ফ্লোরে ফেলে। রুদ্রের গর্জনে পুরো অ্যাপার্টমেন্টে থমথমে। পাখি যাতে ভয় না পায় তাই মিসেস শর্মা তাকে নিয়ে তার খেলনার রুমেই দরজা আটকে বসে রইল। বেশ কিছু জিনিস ভাঙার পর মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল রুদ্র। তারপর হনহন করে দরজার নখ খুলে ভিতরে ঢুকে ছিটকিনি আটকে দিল। তারপর ফ্লোরে বসে থাকা তনুর চুলের মুঠি ধরে টেনে উপরে তুলে পড়ল। ছেলেটাকে বল, ছেলেটাকে। কোন ছেলে? তুমি কার কথা বলছো? হাতে পেঁচানো চুলের মুঠি আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে রুদ্র গর্জন করে বলে উঠল, বোকা পেয়েছিস আমাকে? এতদিন যে নাগরের সাথে তোর প্রেম লীলা চলছিল তার কথা বলছি। এবার বল ছেলেটাকে। দোচোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল তনুর। কি বলছে রুদ্র তাকে? আর কিসের ভিত্তিতে এই সমস্ত কথা বলছে? তবুও নিজের সম্ভ্রম বাঁচাতে বলল, কি বলছো এসব? আমি আর প্রেম, তাও বাইরের কোনো ছেলে? তোমার আমাকে ব্যভিচারিণী বলে মনে হয়? মনে হচ্ছে এখন প্রমাণ দিতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, প্রমাণ চাই আমার। হ্যাঁ, প্রমাণ চাই আমার। কোন ভিত্তিতে তুমি আমার ওপর এত বড় দোষ লাগালে? আমার প্রমাণ চাই। বলে রুদ্র কাউকে ফোন লাগালো। ওপাশ থেকে কেউ বলল,